মর্নিং, ট্রাভেল উইথ অভিজিৎ পাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে ডিসেম্বরের 16 তারিখ, আর শীত এখন পড়তে বেশ ভালোই শুরু হয়ে গেছে। শীতকাল মানেই বাঙালির দুটো জিনিস, এক হচ্ছে পিকনিক আর এক হচ্ছে উইকেন্ডে ঘুরতে যাওয়া। আর ফেসবুক খুললেই এখন সবথেকে বেশি যে জিনিসটা দেখা যায় যেটা হচ্ছে কলকাতা থেকে কম দূরত্বে এমন কিছু জায়গা যেখানে দিনের দিন গিয়েই ফিরে আসা যায়, যেগুলো উইকেন্ডে মানুষ যেতে চায়। এই টাইমে কলকাতায় প্রচণ্ড ভিড়, কলকাতার ভিড় এড়ানোর জন্যই মানুষ মেনলি এই জিনিসটা চায়। তো এরকমই প্রশ্নের একটা উত্তর নিয়ে আমি এসেছি। এখন আমি রয়েছি হুগলি ঘাট স্টেশনে। এখান থেকে আমরা প্রথমে যাব হুগলি ইমামবাড়া, তারপর দেখব ব্যান্ডেল চার্চ, তারপর যাব বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। চলুন। এখন আমরা ইমামবাড়ার ভিতরে প্রবেশ করে গেছি। আর হাজি মোহাম্মদ মহসিন হচ্ছেন হুগলির একজন বিখ্যাত ব্যক্তিত্ব। হাজি মোহাম্মদ মহসিনকে প্রায় সবাই চেনে, হুগলি কেন পুরো পশ্চিমবঙ্গের সবাই চেনে। তো উনি একজন দানবীর হিসেবে পরিচিত ছিলেন। হাজি মোহাম্মদ মহসিনের উপাসনার সবথেকে প্রিয় জায়গা ছিল তাজিয়াখানা। আর এই আমরা যেখানে রয়েছি এটা আগে একটা তাজিয়াখানাই ছিল। তো তার শেষ বয়সে, মানে তার মৃত্যুর আগে এই তাজিয়াখানার অবস্থা প্রায় জরাজীর্ণ হয়ে গেছিলো, প্রায় ভগ্নপ্রায়। তো তার এস্টেটের দায়িত্ব পান হচ্ছেন সৈয়দ কেরামত আলী। তো সৈয়দ কেরামত আলী দায়িত্ব পাওয়ার পর সবার প্রথম তার কাজ ছিল হচ্ছে এই তাজিয়াখানাটাকে একটা বিখ্যাত বড় ইমামবাড়াতে প্রতিস্থাপন করা। আর 1717 সালে এই ইমামবাড়া কিন্তু তিনি তৈরি করেছিলেন। তিনি এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইন কিন্তু তার নিজের, মানে তিনি একাধারে একজন গণিতজ্ঞ ছিলেন, এছাড়াও তিনি একজন খুব বড় আর্কিটেক্ট ছিলেন। মানে এই ডিজাইন কিন্তু তার নিজেরই তৈরি করা। আর এর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে লন্ডনের বিগ বেনের দ্বিতীয় বৃহত্তম যে ঘড়ি, সেই ঘড়ি কিন্তু এখানে রয়েছে। এই যে ওপরে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু লন্ডনের বিগ বেন কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ঘড়ি। আর সেই হিসেবে এটা একটা ঐতিহ্য। আমার পিছনটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এর ভিতরে আর গেলাম না, ভিতরে গেলে ফটোগ্রাফি করা যাবে না, সেই জন্য গেলাম না। এর ভিতরে ওই মুসলিমদের যেগুলো পবিত্র যে জিনিসগুলো তারা মানে সেইগুলো রাখা রয়েছে। হাজি মোহাম্মদ মহসিনের হয়তো কিছু স্মৃতি রয়েছে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা সিনেমাও শুটিং হয়েছে। অমিতাভ বচ্চনের একটা সিনেমা শুটিং হয়েছে। এক্ষুনি ঘড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, ওপরে ঘড়ির আওয়াজ হচ্ছে, কিন্তু ঢং ঢং করে আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে কিন্তু বেশ ভিড় হয়ে যাচ্ছে। এটা ফোয়ারাও রয়েছে। আর এই যে দুটো মিনার রয়েছে, এই দুটো মিনারের উচ্চতা হচ্ছে 85 ফুট। একটা বাঁ দিকেরটা হচ্ছে ছেলেদের আর ডান দিকেরটা হচ্ছে মেয়েদের। দুটো আলাদা আলাদা রয়েছে। এর ওপর থেকে বেশ ভিউটা বেশ ভালো দেখা যায়। ওপরে যাব, ওপরে গিয়ে দেখাবো। আর 150টা 152টা মতো সিঁড়ি রয়েছে। এখন আমরা পিছনের দিকে যাচ্ছি। পিছনের দিকে আরেকটা ঘড়ি রয়েছে, সেই ঘড়িটা এবার দেখব। ওটা হচ্ছে সূর্য ঘড়ি, মানে সূর্যের ছায়া অনুযায়ী ওখানে দিক নির্ধারণ করে সেইভাবে সময় মাপা হয়, মানে সময় দেখা হয়। সেই দিকটায় যাব। এই দিকটায় রয়েছে এটা, এই যে তাজিয়াখানা, এর পিছন দিক দিয়ে, এই দিক দিয়ে যেতে হবে। এই যে ওই পিছন দিকে, ওই দিকটাই হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাব। ওই বিগ বেনের যে ঘড়িটা দেখালাম, সেই ঘড়ির অয়েল রুম হচ্ছে এটা।
এই যে এটা হচ্ছে সূর্যঘড়ি, এটা সূর্যঘড়ি। এখানে সূর্যের আলো পড়ে এই যে এখানে কাঁটা মতো করা রয়েছে, হ্যাঁ, মেজারমেন্ট করে। এখানে আরও কিছু ছিল হয়তো, সেটা বসিয়ে সময় নির্ধারণ করা হতো। আর এই যে গঙ্গার পাড়, গঙ্গার পাড়েই ওই যে দুটো ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সম্প্রীতি ব্রিজ। ওপারটা নৈহাটি, এপারটা হুগলি। ইমামবাড়ার পিছন দিকটা দেখা যাচ্ছে। এই যে ওয়ে টু ক্লক টাওয়ার, জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড। ভিতরে যাচ্ছে, সিঁড়ি গুনতে গুনতে যাবো। 150টা আছে না 152টা আছে, সেটার জন্য কনফিউশন ক্রিয়েট করার জন্য। আর আর্কিটেকচারটা দেখুন, একদম গোল কিন্তু রাউন্ড। এখানে একটা ঘড়ির ঘর রয়েছে, ঘড়ির ঘরটা দেখাবো। এই যে এটা হচ্ছে ঘড়ির ঘর, এটা বন্ধ থাকে। এই ঘড়ির যে বড় বড় দুটো ঘন্টা রয়েছে, সেই ঘন্টার ঘর। এই যে দুটো বড় বড় ঘন্টা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন দুটো ঘন্টা দেখা যাচ্ছে। এই ঘন্টা দুটোই বাজে, আর এই ঘন্টা দুটোই দম দিতে হয়। প্রত্যেক সপ্তাহে দুবার করে দম দিতে হয়। ফাইনালি ওপরে এলাম। 152টা সিঁড়ি গুনেছি। এই যে এখানেই শেষ। এই যে সিঁড়ি। চলে এসেছি ব্যান্ডেল চার্চে। এই যে ব্যান্ডেল চার্চ। আচ্ছা, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আর সময় দেওয়া রয়েছে। এই সময় থেকে এই সময় হচ্ছে দর্শনের। এই যে এই হচ্ছে চার্চ, ব্যান্ডেল চার্চ। শীত পড়ে গেছে ডিসেম্বর মাসে, আর 25শে ডিসেম্বর আর কদিন পর। তো চার্চে ভিড় তো বেশ ভালোই রয়েছে। এখানে সব ছেলেমেয়েরা ফটো তুলছে, আর এখানে সব বাণীগুলো লেখা রয়েছে। এগুলো চেঞ্জ করা হবে ডিসেম্বরের 25শে ডিসেম্বরের আগে। এখানে সব বিভিন্ন মনীষীদের বিভিন্ন বাণী লেখা রয়েছে। এইদিকে একটা যিশুর এখানে একটা মূর্তি করা রয়েছে। ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে একটা মানে উৎসব মতো হয়। আর 25শে ডিসেম্বর আপনারা ভুলেও আসবেন না, এখানে প্রচণ্ড ভিড় থাকে আর বন্ধও থাকে। এই যে এখানে একটা বাগান মতো করা রয়েছে। মেন এন্ট্রি হচ্ছে এই দিকে। তো এর ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, কিন্তু ওপরে ফটোগ্রাফি করাই যায়। তো আমরা ক্যামেরা নিয়ে ভিতরে যেতে পারবো, কিন্তু ক্যামেরা অন না রাখলেই হবে ভিতরে। ব্যান্ডেল নামটি এসছে বান্দা শব্দ থেকে, যার অর্থ হলো বন্দর। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পোয়া যুদ্ধজাহাজ ও সেনা নিয়ে যখন শেরশাহকে আক্রমণ করেছিল, সেই যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিল, যার জেরে তারা গঙ্গার পাশে বাণিজ্য কুটি গড়ে তুলতে পেরেছিল। 1571 সালে তারা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণের অনুমতি পায়। তখন থেকে তারা হুগলিতে বসবাস করতে শুরু করে। চার শতকেরও বেশি পুরনো এই গির্জা বহু ইতিহাসের সাক্ষী থেকেছে। বহু জাতির পায়ের ধুলো পড়েছে এই গির্জার প্রার্থনা গিয়ে। তাই গির্জাটি নিয়ে কিংবদন্তি গল্পকথারও শেষ নেই। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য দুটি গল্প রয়েছে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস নামক মেরি মায়ের মূর্তিটি নিয়ে, এবং গির্জায় রাখা একটি জাহাজের মাস্তুল নিয়ে।
ব্যান্ডেল চার্চ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে গেটের বাইরে বাঁদিকে যে সারি সারি এখানে লাইন দিয়ে মোমবাতির দোকান এবং বিভিন্ন যিশুর লকেট, ব্যান্ড, এছাড়া ওই অর্নামেন্টসের দোকান রয়েছে। এই বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এর পাশ দিয়ে এই রাস্তাটা সোজা গেলে গঙ্গায় গিয়ে উঠছে, ওখান থেকে ইমামবাড়া অবধি। তো আপনারা যারা এখানে আসবেন, যদি প্রথমে ব্যান্ডেল চার্চ আসেন তাহলে এখান থেকে নৌকা করে ইমামবাড়া গিয়ে আবার ইমামবাড়া ঘুরে ওখান থেকে আবার এখানে আসতে পারবেন। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখানে প্রচুর মোমবাতির দোকান রয়েছে। আপনারা প্রেয়ারের জন্য এখান থেকে মোমবাতি নিয়ে নিতে পারেন প্রেয়ারের জন্য। এই যে এখানে মোমবাতি বিক্রি হচ্ছে, অনেক রকম মোমবাতি বিক্রি হচ্ছে। আমরা এখন রাস্তার দিকেই ফিরে যাচ্ছি। এখন আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, সেখানে যাব। এই ব্যান্ডেল চার্চের সামনে থেকেই অটো যায়, এখান থেকে অটো ধরবো, অটো ধরে নামবো বাঁশবেড়িয়া বেলতলা। এবার সেখান থেকে টোটোও যায় আর হেঁটেও যাওয়া যায়, ওখান থেকে 700-800 মিটার মতো হেঁটেও যাওয়া যায়। যদি টোটো যায় তাহলে টোটো ধরে চলে যাব এখান থেকে। বাঁশবেড়িয়া বেলতলা প্রায় 6 কিলোমিটার মতো। এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে বাঁশবেড়িয়া বাজার। আর ব্যান্ডেল চার্চ থেকে আমরা এখন আসলাম। আর এই যে সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হংসেশ্বরী মন্দিরের দিকে। তো এখন আমরা হংসেশ্বরী মন্দিরের দিকেই যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার, আর হেঁটেই যাওয়া যায়, সেই জন্যই আমরা যাচ্ছি। আর এখন টোটো পেলামও না। ব্যান্ডেল চার্চ থেকে হংসেশ্বরী মন্দিরের এই যে বাঁশবেড়িয়া স্টপের ভাড়া হচ্ছে 18 টাকা। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই সোজা ওই যে মন্দির, এখান থেকে মন্দিরের হয়তো চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক, এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সকালে যারা আসবেন তারা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তাদের জন্য, আর বিভিন্ন দোকানও রয়েছে, ডালা কিনতে পাওয়া যায়। 1673 খ্রিস্টাব্দে জমিদার রামেশ্বর রায় পাটুলি ছেড়ে বংশবতী, যার বর্তমান নাম বাঁশবেড়িয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আওরঙ্গজেবের দেওয়া 400 বিঘা জমি উপহার পেয়ে তিনি 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে মোট 13টি রত্ন ও মিনার রয়েছে। সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই। এখানে কিন্তু নতুন নিয়ম হয়েছে, এখানে কোনো রকমভাবে ভিডিও বানানো যাবে না, কোনো রকম ড্রোন ওড়ানো যাবে না। তো আমি ভিডিও করছিলাম, একজন এসে আমাকে বলে গেলেন এই যে মন্দির চত্বরে বা এই এলাকার 1 কিলোমিটারের ভিতরে কোনো রকম কোনো ড্রোন ওড়ানো যাবে না। এটা মন্দির কর্তৃপক্ষ নাকি নতুন নিয়ম করে দিয়েছে। আচ্ছা, অন্য সময় কিন্তু 4টে থেকে মন্দির খোলে বিকেলে, কিন্তু এখন যেহেতু ফেস্টিভ সিজন, মানে ডিসেম্বরের শেষ দিকটা ট্যুরিস্ট বেশি আসে, তাই 3:30 থেকে মন্দির খোলা রয়েছে। আর আজকে শনিবার বলে 3:30 থেকে মন্দির খোলা রয়েছে। সকালে বিকেলে দুই সময়তেই এখানে পুজো দেওয়া যায়। আর যারা আপনারা প্রথমে হংসেশ্বরী মন্দির আসবেন তারা বাঁশবেড়িয়া স্টেশন, সেখান থেকে টোটো ধরে হংসেশ্বরী মন্দির, তারপর ওই একই বাঁশবেড়িয়া বাজার থেকে অটো ধরে একদম সোজা চলে যাবেন ব্যান্ডেল চার্চ, তারপর সেখান থেকে ইমামবাড়া।